ডাকসুর যারা আছেন, এই মোসাদ্দেক আলী যে বইটা হলো কাজ করেছে, অনেকে বলে মোসাদ্দেক কি বলে, মোসাদ্দেক হলো কাজে পরিচয় দেয়। এই কাজ আজকে চলে এসেছে আমাদের সামনে। তারপরে হলো ডাকসুর মাস্টার মাইন্ড আছেন একজন, যে জিএস, উনি হলো মূল। এই যে আপনারা যা দেখেন পিছনে অনেক খেলা খেলে উনি। আমাদের সাদিক কায়েম আছেন, আপনি নতুন বিবাহ করেছেন, আপনার জন্য শুভকামনা। তারপরে ইনকিলাব মঞ্চের জাবের আছেন, যিনি উসমান হাদি ভাইয়ের যে আজাদির লড়াই খুবই ধীরস্থিরভাবে বুদ্ধি দিয়ে, ছাত্রদলের মতন মারামারি করে না, খুব সুন্দরভাবে হলে এগিয়ে দিচ্ছেন। ডাকসুর যারা একটা টিম আছে যারা ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা আজকে যেটা জানলাম, ডাকসুর যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলোতে মিডিয়ার একটা সেন্সরশিপ এসেছে। এটা হলো বিএনপির অফিস থেকে বা অন্য কোথাও থেকে, নাম বললে তো আমাদের সমস্যা। তো যার কারণে মিডিয়াগুলো হলো এখানে প্রোগ্রামগুলো কাভার করছে না। আমি বিপির সাথে কথা বললাম, তারা প্রতিনিয়ত প্রোগ্রাম করে যাচ্ছে, দিনে 2 থেকে 3টা প্রোগ্রাম থাকে। তারপরে বিভিন্ন জায়গায় যতগুলি স্টুডেন্টের সমস্যা নিয়ে তারা কাজ করে যাচ্ছে, এগুলো মিডিয়ায় আসতে দেয় না, মিডিয়াকেও এখানে আসতে দেয় না। এবং সাথে সাথে ওনাদের উপরে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাও চালানো হচ্ছে, যে কিভাবে হলো ডাকসুর যে কাজগুলো হচ্ছে এগুলো ব্যর্থ করা যায়। কিন্তু ডাকসু তার কাজেই প্রমাণ করে দিবে এটা বাংলাদেশের সবচেয়ে সফল ডাকসু, এবং ভবিষ্যতেও তাদের পদচিহ্ন থেকে আমরা আশা করব আরও সফল ডাকসু আসুক। তবে পদরেখা বা পদচিহ্ন এখান থেকে শুরু হয়েছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের যে এটা আপনাদের কাছে কপিটা চলে যাবে, এই বইটার নাম দিয়েছে হলো বারুদ মাখা কথামালা। এটা সবাই দেখতে পাচ্ছেন, এটার মূল্য লেখা হচ্ছে 500 টাকা। হয়তো অত টাকা রাখা হবে না, অথবা কম রাখা হবে পার্সেন্টেজ দিয়ে। আপনারা পুরো বাংলাদেশে যারা দেখছেন, আপনার বন্ধুবান্ধবকে বইটা কেনার জন্য বলবেন। ওসমান হাদি ভাইয়ের কথাগুলো খুব সুন্দরভাবে এখানে লেখা আছে, এবং এটা একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তো আমি আজকে এই বই থেকে একটা লাইন উচ্চারণ করতে চাই। শহীদ উসমান হাদি ভাইকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি ভারতকে ঘৃণা করেন? উনি উত্তর দিয়েছিল, রাষ্ট্র ভারত আর ভারতের জনগণ এ দুটো ভিন্ন ভিন্ন জিনিস অথবা এন্টিটি। ভারতের জনগণ আমাদের বন্ধু। এবার কলকাতার ভাই বোনেরা আমাদের জুলাই আন্দোলনে সেখানে নেমেছে, মিছিল করেছে। যেই ইন্ডিয়া দখলদারিত্ব করতে চায়, শুধু বাংলাদেশ না, তার সমস্ত প্রতিবেশীদেরকে দখল করে একটা রাম রাজত্ব কায়েম করতে চায়। আমরা সেই দখলদার ইন্ডিয়ার বিরুদ্ধে। উনি খুবই স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছেন। বাংলাদেশের অনেকেই মুজিববাদী শক্তি যারা, তারা ওসমান হাদি ভাইকে প্রমাণ করতে চাচ্ছে সে নাকি ইন্ডিয়া বিরোধী। আমরা বলবো ইন্ডিয়ার 2টা এন্টিটি, এটা সত্য। ভারতীয় যারা জনগণ, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানেরও যারা জনগণ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, ফলত সেইখানে জনগণের মধ্যে কোনো বিভেদের দেওয়াল নাই। বিভেদের দেওয়াল তুলেছিল ব্রিটিশরা। সেই যে বিভেদের দেওয়াল, সেই দেওয়ালের বড় একটা এই ভারত রাষ্ট্রের যে এস্টাবলিশমেন্ট তাদের কাছে দিয়ে গিয়েছিল। আমরা পাকিস্তান রাষ্ট্র যেটা আছে, সেই বিভেদের দেওয়াল থেকে বেরোয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ 1971 সালে গোড়াপত্তন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে। সেখানেও অনেক আজাদির সংগ্রামের পুরুষ ছিলেন, 47 আজাদির সংগ্রামের পুরুষ ছিলেন অথবা নারী ছিলেন। এভাবে যুগে যুগে অনেক সংগ্রামী মানুষ ছিলেন যাদের রক্তের মধ্যে কোনো বিভেদের দেওয়াল নাই। আপনারা জুলাই আন্দোলনে দেখেছেন, কৃষক, শ্রমিক, মজুর, কুলি সবার একসাথে রাজপথে রক্ত পড়েছে। এই রক্তটায় কোনো চিহ্ন করা যায় না এটা কি জামায়াত ইসলামের রক্ত, নাকি বিএনপির রক্ত, নাকি হলো কোনো সাংবাদিকের রক্ত। সেই রক্তটার একটি লাল চিহ্ন ছিল, যে রক্তের মধ্য দিয়ে প্রতিনিয়ত আমাদের আজাদির ডাক দেওয়া হয়েছিল। সে আজাদির বাংলাদেশের যে অগ্নি স্ফুলিঙ্গ, এটার স্ফুরণ ঘটিয়েছিলেন শহীদ উসমান হাদি। উনি অনেকভাবে কাজ করতে চেয়েছিলেন। আমি যখন নাগরিক কমিটির আহ্বায়ক ছিলাম, ওইখানে উনি কাজ করতে চেয়েছিলেন। পরে আমি ওনাকে বললাম যে আপনি একটা আসন গুছান।
তো উনি যে পিরোজপুর নাকি ঝালকাঠিতে গেলেন, যাওয়ার পরে সেখানে হলো 20-30 জন লোক নিয়ে গুছালেন। তো ওইখানে দেখলেন যে অনেক প্রবলেম। বললেন যে এখানে তো অনেক সমস্যা, আবার টাকা পয়সা লাগবে রাজনীতি করতে, এত ঝামেলা। কিন্তু ওনার মধ্যে যে আজাদের যে স্বপ্নটা, এটা হলো বুকের মধ্যে প্রতিনিয়ত দীপ্ত তারুণ্যের ন্যায় উজ্জ্বল ছিল। পরবর্তীতে উনি এসে কালচারাল লড়াইটা হলো শুরু করে দিয়েছেন। তো উনি আমাকে একদিন বললেন যে আমি নাগরিক কমিটিতে তো আছি, কিন্তু আমি এই ফ্রন্টে ইনকিলাব যে মঞ্চটা, এটা আমি ভাঙবো না। তা আমি বললাম, এটা তো নাগরিক কমিটিতে যেহেতু আপনি সব কিছু ছেড়ে এসেছেন, এটা রিজলভ করলে ভালো হয়। কারণ ওই সময় আমরা 15টা ব্যানার একসাথে করে নাগরিক কমিটিতে নিয়ে এসেছিলাম। তো বললো না, আমি এটা করব না। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন। তা আমাকে বললেন যে আমি নাগরিক কমিটিও করব, ইনকিলাব মঞ্চ করব, দুইটা কাজ একসাথে চালাইতে হবে। আমি বললাম তা আমার জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তবে আপনি আপনার লড়াইটা চালান, আই এম উইথ ইউ, নো প্রবলেম। তো অনেক কথা হয়েছিল, অনেক অভিমানও হয়েছিল, এবং সেটা উনি প্রমাণ করেছেন। ইনকিলাব মঞ্চের পরবর্তীতে ওনার যে ক্ষোভের সঞ্চার হয়েছিল, সেটাকে শক্তিতে রূপান্তর করে আরও দুর্বার গতিতে হলে উনি কাজ করেছেন। এবং এখানে জাবের আছে, প্রথমে উনি একটা পোস্টার বানাইছিলেন, পোস্টার নিয়ে বিভিন্ন পার্টি অফিসে যেতেন, আমাদের অফিসেও গিয়েছিলেন, কেউ ওইভাবে পাত্তা দিত না, কথা বলতো না, ফোন দিলে ফোন ধরতো না। কিন্তু হলো যে পাগল যে তাকে থামায় কে, উনি লেগেছিলেন, এমনভাবে লেগেছিলেন পুরো বাংলাদেশের শহীদ ওসমান হাদি ভাইকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নাই, এটা উনি প্রমাণ করিয়া দিয়েছেন। তবে এটা দুঃখজনক যে এই প্রমাণটা করার জন্য ওনার মরতে হয়েছে, শহীদ হতে হয়েছে। আমরা আর কোনো ভাইকে হারাতে চাই না। যারা জীবিত আছেন, জীবিত থেকে আজাদের আন্দোলন লড়াই চালিয়ে যাচ্ছেন, আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। উনি বলে গিয়েছিলেন যে জান দিব, জুলাই দিব না। এটা উনি মরিয়া প্রমাণ করিয়াছেন যে জান দিয়েছেন, কিন্তু উনি জুলাই কারো কাছে বিক্রি করেন নাই। এবং সেই লড়াইটা সামগ্রিকভাবে যারা দল বাংলাদেশে আছে, এরা জুলাইকে এগিয়ে নিতে পারবে না। জুলাই বাংলাদেশের জনগণের, জুলাই হলো ছাত্রদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এটা এগিয়ে নিতে হবে, বাংলাদেশের জনগণকে এগিয়ে নিতে হবে। রাজনৈতিক দলগুলো আছে বাগবটোয়ারা, ওগুলোর উপরে আমাদের কোনো ডিপেন্ড করে লাভ নেই। আমিও রাজনীতি করি, কিন্তু আমি সত্যের যেটা সেটাই আমি বলবো। দ্বিতীয় যে বিষয়টা আজকে বলবো, আমাদের একটা খুনি আছে বাংলাদেশের, বিখ্যাত খুনি শেখ হাসিনা। এটা তো চলে গেছে, হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই শেখ হাসিনা খুনি হলো, ভারতে পালাইছে। ভারত আছে বিপদে। যদি শেখ হাসিনা বললে চলে যায়, এটা বুঝে আচ্ছা, হ্যালো। যদি শেখ হাসিনা কে ভারত রাষ্ট্র অন্য কোনো দেশের কাছে সমর্পণ করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের কাছে একটা বার্তা যাবে, ভারত যেগুলাকে হলো গেটুপুত্র বিভিন্ন সময় টাকা পাঠিয়ে বিভিন্ন মুজিববাদী বয়ান দিয়ে তৈরি করে যেই ধরনের গেটুপুত্র গাদ্দার বাংলাদেশে বানাইছে, এদেরকে যদি সিস্টেমেটিক ওয়েতে না রাখতে পারে, তখন অন্যান্য দেশের ওরা ভয় পাবে যে আমি ভারতের দালালি করলে, শেখ হাসিনার মতন যখন ভারতে পালাবো, তখন একটা পর্যায়ে আমাকে ভারত থেকে তারা বের করে দেবে। এই কারণে ভারত রাষ্ট্রের অনেক বন্ধুর সাথে কথা হয়েছে, এটা নিয়ে হলো ভারত সরকারও বিপদে আছে। যদি শেখ হাসিনাকে বের করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের কাছে একটা বার্তা যাবে যে যদি শেখ হাসিনাকে বের করা হয়, তাহলে ভবিষ্যতে কাউকে এখানে আশ্রয় দেওয়া হবে না। আবার যদি তারা রাখে, সেখানেও বাংলাদেশের জনগণ বলে দিয়েছে, ন্যায্য সমতার ভিত্তিতে বাংলাদেশের পানি সমস্যা সমাধান, আবরার ফাহাদ যেই জন্য লড়াই করেছিলেন, বাংলাদেশের সীমান্ত সমস্যা সমাধান, পুশিন চলবে না, বাণিজ্যিক যে ব্যবস্থার ভারসাম্য, দাদাগিরি নয়, ন্যায্যতা, বন্ধুত্ব এবং সম্মানজনক একটা অবস্থানে যদি তারা আসে, এবং শেখ হাসিনা যদি একটা ব্যবস্থা করতে তারা পারে, তাহলে বাংলাদেশ হলো ভারতের সাথে কথা বলতে আগ্রহী। এটা বাংলাদেশ থেকে ক্লিয়ার করা হয়েছে। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে, ক্লিয়ার যারা করেছে, বিএনপির পন্থে আবার দুইটা গ্রুপ হয়ে গেছে।
একটা গ্রুপ হলো না, তলে তলে হলো শেখ হাসিনা ওই পথের ছাড়া যাবে না। যদি আবার হুট করে শেখ হাসিনা কোনোভাবে চলে আসে, তাহলে আবার বিএনপি বলবে আমরা তো শেখ হাসিনার সাথেও ছিলাম। তো আমরা যারা দেশপ্রেমিক, বিএনপির একটা অংশ আছে, আমরা তাদেরকে বলবো শক্ত করে হালটা ধরে রাখুন। বিএনপির যারা তৃণমূলের নেতাকর্মী, তারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এসেছিল, এবং পরবর্তীতে যখন এই জনাব তারেক রহমান ক্ষমতায় আসলেন, সেখানে আমরা তাদের যে আগের যে লিগেসি, সেটাতে কিছু ব্যত্যয় দেখতে পাইলাম। এবং ব্যত্যয়ের এমন একটা পর্যায়ে আসলো যে জগন্নাথ ভার্সিটিতে ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছিল, তাদেরকে দিনে দুপুরে দিয়ে লাঠি, হকি স্টিক দিয়ে তারা আঘাত করেছে। হসপিটালে গিয়েছে, হসপিটালেও আঘাত করেছে। আমরা হবিগঞ্জে দেখে এসেছিলাম, আগে তো বালু ট্রাক বসাইছে, এবার খালি ট্রাক বসাইছে, ওইটা আমরা সরাইছি। এরপরে দেখি ট্রাক্টর যেগুলো করে মাল টানে, ওগুলা বসাইছে। এরপরে 500 পুলিশ, পুলিশের পরে এপিবিএনের পিছনে হলো সবার হাতে রামদা, দা, কুড়াল, হাজার হাজার লোক। তা আমি হলো একটা মাঝখান দিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙে ফেলছি, সামনে যায় দেখি যে আর অবস্থা খারাপ। পরে চিন্তা করলাম ওদিকে না যায়, যেই ধরনের সন্ত্রাসী বাহিনী তারা জন্ম দিয়েছে বাংলাদেশে, এই সন্ত্রাসী বাহিনী থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাহলে শহীদ ওসমান হাদি ভাইকে যারা শুধু স্লোগান দিলে হবে না, ওনার যে আদর্শ এটা ধারণ করে নতুনভাবে দাঁড়াইতে হবে। আর নতুনভাবে দাঁড়াইতে হলে ওনার কথা শোনার জন্য এই বইতে প্রত্যেকটা চ্যাপ্টারে স্ক্যান করলে বক্তব্যটা পেয়ে যাবেন। হাদি ভাই প্রত্যেকটা জায়গা যখন আপনি ঠেকে যাবেন যে সামনে কিভাবে আগাইতে হবে, সেই জায়গাটা হাদি ভাই হলে এই বইটায় কথাগুলা লিপিবদ্ধ করা আছে, এটা পড়ে পড়ে আগাইতে হবে আমাদের। আল কোরআন তো আছে। তো হাদি ভাইয়ের বড় একটা জায়গা ছিল, যেটা আমরা আজকে সবাই দিব কিনা আমি ভয় পাইতেছি। উনি বলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ, আর একটা শব্দ আছে মুজিববাদ মুর্দাবাদ। আমরা আজকে এই হলে 1 মিনিট একটু স্লোগান দিই আপনাদের, একটু ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। উনি আরেকটা স্লোগান দিয়েছিলেন নারায়ে তাকবীর, এটা সবার স্লোগান। এই নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার বাংলাদেশের সকলের অধিকার আছে। উনি এটা সার্বজনীনভাবে এই দাবিটা উত্থাপন করেছিলেন। আমরা আশা করব এই দাবিটার সাথে সাথে উনি যে স্লোগানগুলো ছড়িয়ে দিয়েছেন বাংলার বুকে, সেগুলো ধারণ করতে হবে। শেষ পর্যায়ে একটা কথা বলে শেষ করব। আমার তো পাশের হল ছিল জিয়াউর রহমান হল, এই হলে আসতাম নুডলস খাওয়ার জন্য। তো এই হলের ছাত্রলীগের সেক্রেটারি ছিল আলামিন, ও আমাদের ব্যাচমেটই। ওরা হলো হলের ছাদে হলো মদের ব্যবসা করতো, গাঁজার ব্যবসা করতো। এবং এখানে একটা রিডিং রুম ছিল না বঙ্গবন্ধু হলে, খুবই বাজে অবস্থায় তারা পড়াশোনা করতো। একটা অডিটোরিয়াম ছিল না। আজকে এই হলে শহীদ ওসমান হাদি ভাইয়ের যখন এই হলের নামকরণ করা হলো প্রস্তাবিত, আজকে জুলাই স্মৃতি ভবনে এসে একটা অডিটোরিয়াম হয়েছে। এটা জনগণের ট্যাক্সের টাকা, এটা কারো টাকা না। কোনো দল যদি দাবি করে যেটা আমার টাকা, বিএনপি দাবি করবে, এনসিপি দাবি করবে, জামাত, এটা হলো জনগণের ট্যাক্সের টাকা। স্টুডেন্টরা ট্যাক্স দেয় সরকারকে, তাদের পড়াশোনার দায়িত্ব সরকারের অবকাঠামো নির্মাণ করতে হবে। ডাকসুর আমি শুনলাম বিপি থেকে যে প্রস্তাবিত ভবনের একটা বাজেট হয়েছে, কিন্তু সেটা নিয়ে কাজ করতে দিচ্ছে না তারা, কারণ তাদের ওইটারই চাঁদাবাগ মনে করতেছে। পরে এটা করলে বড় চাঁদার বাগ পাবে, এখন যদি করে সাদিককে এমতে হলো চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেবে, এই জন্য তারা কোনো কাজ করতে দিচ্ছে না। আর অনেকগুলা প্রকল্প আছে, সেগুলো তারা করতে দিচ্ছে না। তো এরা ফাইট করে যাচ্ছে, আমরা ওনাদের সাথে আছি ইনশাল্লাহ। এখন বলবো গত 180 দিনে বাংলাদেশের মানুষ কি অবস্থায় আছে। 180 দিনে প্রথমে বাংলাদেশের সবচেয়ে এখন নিপীড়িত হলো পোশাক শ্রমিকরা। স্বয়ং সিপিডি বলতেছে যে অনেক 900-র মতন কারখানা বন্ধ হয়ে গিয়েছে, হাজার হাজার শ্রমিক হলো কর্মহীন। দ্বিতীয় নাম্বার পরিবহন সেক্টরে, কালকে এক উবার ড্রাইভার আমাকে বলতেছে যে আপনারা কথা বলেন না কেন, যে আমি হলো সিরিয়াল ধরে সারা রাত হলো গ্যাস পাই না, সিএনজিটা হলো দাঁড়ায় আছে। আপনারা যে কোনো পেট্রোল পাম্পে যাইবেন, সিএনজি স্টেশনে যাইবেন, কোথাও গ্যাস নাই, সরকার গ্যাস দিতে পারতেছে না। তো একজনকে জিজ্ঞেস করলাম যে কাহিনীটা কি ভাই? বলল কাহিনী হলো যে প্রথমে তেল দেয় নাই, পরে তখন হলো এদের সিন্ডিকেট যারা আছে হাওয়া ভবনের, এদের পকেটে যখন টাকা ঢুকছে তখন হলো তেল চলে আসছে। তো এখনও বলতেছে যদি ভবিষ্যতে আমাদের গ্যাসের দাম বাড়ায় দেয়, সিন্ডিকেটে টাকা নিয়ে যায়, তাহলে নাকি গ্যাস চলে আসবে। তা আমরা আশা করব যে সরকারের এইসব ছল ছাতুরি না করে
ভবিষ্যৎ বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ, পোশাক শ্রমিক যারা রয়েছে তাদের সমস্যার সমাধান করতে হবে, যারা পরিবহন খাতে রয়েছে তাদের সমস্যার সমাধান করতে হবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, সেটা হলো পুরো বাংলাদেশের কৃষকদের মধ্যে হাহাকার। সারের বস্তা 1300 টাকা, ইউরিয়া সার, সেই 1300 টাকা সার ওইখানে কিনতে হচ্ছে 1800 টাকা। তো আমি একজন কৃষককে জিজ্ঞেস করলাম, টাকাটা কই? কয়টা কি আপনি বুঝেন না, না বুঝলে রাজনীতি করতে আসছেন কেন? কয় এটা ভাইয়ার ওই পকেটে চলে গেছে। তো ভাইয়া হলো সারও টাকা নিয়ে যায়, পেট্রোল পাম্পেও টাকা নিয়ে যায়, গ্যাস স্টেশনেও টাকা দিয়ে যায়। ভার্সিটি ভাইয়ার আবার এই সন্তানরা আছে, তারা হলো বিভিন্ন প্রকল্প হলো ধরে রাখছে যে না এগুলা হতে দিব না টেন্ডারের টাকা না পাইলে। এখন হলো ভাইয়ার আমরা জগতে আছি, এই ভাইয়ার জগতে যে অবস্থায় 180 দিনে, ভাইয়া 180 দিন পূর্বে কি অবস্থায় ছিলেন, 180 দিনে কি অবস্থা হয়েছে আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। এটা হলো ভাইয়ার একটা প্ল্যান। ভাইয়া হলো এভাবে ফুলে ফুফে হলে বাংলাদেশে আসছে। এখন যখন আইসা বলছে যে আমি শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার করব, যখন আইসা বলছে বাংলাদেশে সকল জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার হবে, যখন বাংলাদেশে উনি বলছিল যে আপনারা ভোট দেন, আমি জুলাই সনদ বাস্তবায়ন করব গণভোটে, এটা বলার পরে ভাইয়াকে সবাই এভাবে বলে দেখছে, বিএনপিকে, যে এটা সুন্দর। 180 দিন পরে ফুটে গেছে ভাইয়া। এখন এই যে ফুটে গেছে ভাইয়া, এই ফুটার জন্য দায়ী কি? এটা কি আমরা জনগণ দায়ী? এই জনগণের জন্য 1 নম্বর দায়ী হলো সালাউদ্দিন। 2 নম্বর হলো আরেকজন আছেন, টুকু ভাই মনে হয় নাকি, এগুলো নামে মনে থাকে না, এই যে জ্বালানি মন্ত্রী, উনি বলে যে লোডশেডিং এর তারের দূরত্বের কারণে লোডশেডিং হয়। তারপরে ওনাদের আরেকজন আছেন অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী হলো ইসলামী ব্যাংক দখল করতে গেছে। তারপরে ওনাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি হলো আদ্দিন হসপিটাল দখল করতে গেছেন। একজন এডুকেশন মিনিস্টার আছে, উনি ছাত্রদের বলল ব্রয়লার মুরগি, এবং বলল এটা আমি আমার মেয়েকে বলছি, তোমাদের বলি নাই। তাহলে তো আরো বড় অপরাধ করেছে উনি। তো ওনাদের এই মিনিস্টার যারা আছে তাদের যদি আমরা গাল গল্প বলি, এগুলো হলো এরাই হলো তারেক রহমানের এই সুন্দর আই হ্যাভ এ প্ল্যান, যে এটা বেলুন ছিল, এই বেলুনকে হলো ফুটাইয়া দিছে। তা আমরা নতুন বাংলাদেশে ইনশাল্লাহ আমরা মনে করব যে আপনারা ছাত্র আছেন, আপনাদের এখনো বাংলাদেশকে লিড দিতে পারবেন আপনারা। ওনাদের উপরে ভবিষ্যতে ভরসা করে আর লাভ নাই। অনেকেই একটু বুঝছিল যে না একটু দেখি, মনে হয় যায় লন্ডন যায় পরিবর্তন হয়েছে, কিন্তু সবাই বুঝা গেছে পরিবর্তন না। একটা প্রধানমন্ত্রী বলতেছে প্রোগ্রামে, এই গুপ্ত গুপ্ত গুপ্ত, এটা প্রধানমন্ত্রী ভাষা, এটা কোনো প্রধানমন্ত্রী ভাষা হইতে পারে না। তার বলছে এই তুই বয়, এটা কোনো প্রধানমন্ত্রী ভাষা হইতে পারে না। একজনে বলছে যে আমার তো ক্ষুধা লাগছে, তা আমিও সকাল থেকে খাই নাই, এটা হলো প্রধানমন্ত্রী ভাষা। আপনি খাইছেন নাকি খাইছেন ওটা আমাদের দেখার না, যে খায় নেয় তারা হলে আপনার দিতে হবে। তা আমরা আশা করব যে আপনারা আজকে একটা সুন্দর প্রোগ্রাম করেছেন, ভবিষ্যৎ বাংলাদেশে এগিয়ে যাবে, শহীদ ওসমান হাদির আজাদের লড়াই চালিয়ে নিতে হবে। কে ওসমান হাদির অনুসারী এটা হলো মাঠে প্রমাণ হবে ইনশাল্লাহ, কারা আজাদের লড়াইতে থাকবে, কারা জনগণের পক্ষে থাকবে। আর বাংলাদেশে আমরা জামাত, বিএনপি, এনসিপি বুঝি না, বাংলাদেশে 2টা পক্ষ, একটা হলো বাংলাদেশে যারা ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা টেন্ডারবাজ। একটা হলো বাংলাদেশে ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা দখলবাজ। একটা হলো বাংলাদেশে যারা ভালো মানুষ, আর একটা হলো বাংলাদেশে যারা ছাত্রদল। এটা বললে আবার সমস্যা হয়ে যাবে। তো আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে, কাউকে ভয় পাওয়া লাভ নাই। ইনশাল্লাহ লড়াই চলবে। আমরা বলে দিয়েছিলাম এই সরকার থাকতে পারবে না। কেন থাকতে পারে না? এটার জন্য তো তারেক রহমান নিজেই দায়ী। নিজে যদি নিজের পায়ে কুড়াল মারে, ওই পাগলরে কে ঠেকাবে? তা আমরা আশা করব যে সবার সুবুদ্ধি ফিরে আসবে। বাংলাদেশের শহীদ ওসমান হাদি ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে আজাদির লড়াই শুরু করে দিয়েছিলেন, বুকে মনে প্রাণে ধারণ করে শরীরের যে তাওয়ান যোগরা আমরা যুবক আছি, রক্ত দিয়ে হলো বাংলাদেশের, ইনশাল্লাহ এটা ধরে রাখবো। আর মাহমুদ ভাই তো আমাদের একটু আসেনের সাথে একটু ছায়া দিয়ে রাখবেন, দোয়া করবেন আমাদের সবাইকে, এবং আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।